আপনি বলুন, আপনার নাম তো উইটনেসে আছে। মাননীয় মদন মিত্র মহাশয়, যার নাম আমি উইটনেসে আছে, তার জন্য আপনাকে বলার জন্য আমি অনুরোধ করছি। বলুন। নমস্কার আপনাকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি আমার সম্মান এবং প্রণাম গ্রহণ করবেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার সতীর্থ এবং আমার যারা সমস্ত বন্ধু এখানে রয়েছেন, তারা আসলে আমায় বলতে দিচ্ছিলেন না বা চাইছিলেন না। তার কারণ আমার গায়ের জামাটা দেখে তাদের আমায় বোধহয় কালো তৃণমূল মনে হচ্ছিল। আমি কালো তৃণমূল নই। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে, কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, আমি গত 15 জুলাই 2026 তারিখে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় সদস্যের কাছ থেকে এবং গত 17 জুলাই 2026 তারিখে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় বিরোধী দলনেতার কাছ থেকে দুটি পৃথক চিঠি পেয়েছি। চিঠি দুটির বিষয় একই। চিঠি দুটিতে শ্রী চট্টোপাধ্যায় এবং শ্রী বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ 21 জুলাই তারিখে সবার কাজ মুলতবি রাখার আবেদন জানিয়েছে। মাননীয় সদস্যগণ, আপনাদের অবগতির জন্য জানাই, গত 29 জুন 2026 তারিখে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কোনো বিরোধী দলের সদস্যই ওই বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেননি। কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ প্রতিবেদন গত 29 জুন হাইকোর্ট তো ওনাদের বলেছে 12টা থেকে 2টো করতে। আপনি কালকে 12টার সময় লাঞ্চ দিয়ে দেন, 2টোর পরে করুন, এটা আমি অনুরোধ করি। সিদ্ধান্ত আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুরোধ, সে অনুরোধ অ্যাকসেপ্ট করছি এবং আগামীকাল আমাদের মধ্যাহ্নভোজের বিরতি হবে হচ্ছে 2 ঘন্টার। এটা দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের মাননীয় সদস্য, আপনাদের এখনো আরো অনেক বিষয় আছে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এখন আলোচনা করতে হবে। প্লিজ 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 বসুন, বসুন। এই বিষয়ে আর না, আমরা আমাদের যা কার্যসূচি আছে সেই অনুযায়ী করব। প্লিজ বসুন, প্লিজ প্লিজ বসুন। সময় নেই, এখন 7টা পর্যন্ত হবে। এরপরে নতুন কিছু চাচ্ছেন, এরপরে 8টা 9টা পর্যন্ত বিধানসভা বসবে। আচ্ছা, মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি পরিবহন বিভাগের ব্যয় বরাদ্দর দাবির 53 দাবি নম্বর 53 উপরে আলোচনা। এই দাবির উপর আলোচনার সময় নির্দিষ্ট হয়েছে 1 ঘন্টা।
মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির ওপর ব্যয়বরাদ্দের একটি প্রস্তাব আছে। প্রস্তাবটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। হ্রাসের প্রস্তাবটি গ্রাহ্য হওয়াতে উত্থাপিত বলে মনে করা হলো। কারণ বক্তাদের যেটা তার এবার এ বিষয়ে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য সরাসরি নজরে গেছিলাম বিধানসভায়, বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে জুলাই নিয়ে রিপোর্ট পেশ রাজ্য সরকারের, এবং মুখ্যমন্ত্রী আজকে বললেন যে 21শে জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন, এবং তিনি আরো আজকে বলেছেন রাজনৈতিক পদ কিংবা ক্ষমতা নয়, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অনেক সম্পত্তির মালিক হওয়া, 21শে জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। 21শে জুলাই কি হয়েছিল এখনো জানে না পশ্চিমবঙ্গের মানুষ। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। শ্রী এন কৃষ্ণমূর্তি, চিফ সেক্রেটারি দিদেন। শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন। তুষারকান্তি তালুকদার, কমিশনার অফ পুলিশ, সব ওই সময়ের। শ্রী প্রভাস ঘোষ, শ্রী বিশ্বনাথ চৌধুরী, শ্রী সরল দেব, শ্রী কিরণময় নন্দ, শ্রী তপন সিকদার, ডক্টর ওমর আলী, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, সৌগত রায় ইত্যাদি, মোট 44 জন। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, when summoned by the commission as the first victim of the 1993 agitation where he sustained head injury, that means late Pankaj Banerjee, expressed his inability to depose and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. It is quite apparent why the commission could not take his name or hold Monish Gupta responsible. 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, আইন অনুযায়ী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না। তদন্ত কমিটির রিপোর্ট অন্য রিপোর্টের রিপোর্ট অনুপস্থিত ছিল। পুলিশের গুলিতে মৃত্যু যথার্থতা প্রমাণিত হয় না। আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত, এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট
আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 21শে জুলাই নিয়ে রিপোর্ট পেশ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বললেন যে 21শে জুলাই কি হয়েছিল তা পশ্চিমবঙ্গের মানুষ জানে না। বিধানসভা চলায় সেই রিপোর্ট আমি এখানে পেশ করব। তিনি আরো বলেন, সব মিলিয়ে মোট 44 জনকে কমিশন ডেকেছিল। সবচেয়ে বড় সাক্ষী বলে যিনি দাবি করেন তাকেই ডাকেনি কমিশন। সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালানোর প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়র রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। এবারে রেকমেন্ডেশন পার্টটা আমি আপনাদেরকে বলছি, বাকি সমূহ তথ্য এখানে আছে আপনার রিপোর্টে। কমিশনের সুপারিশ, রাইটার্স বিল্ডিং এ কিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে পারছে না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সে দায়িত্ব পালন করেনি, তখন সিপিএম ছিল না, তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। রাইটার্স বিল্ডিং এ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ না করার দায়িত্ব চিহ্নিত করার জন্য যথাযথ, প্রকৃত, সরল বিশ্বাসে আইনসঙ্গত পদক্ষেপ শুরু করা উচিত। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।